দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে, শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। চট্টগ্রামের কদমতলীতে কম্বলের গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের ১.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ। মসজিদের বাইরে দেখতেছি দেখি এই আগুনের অবস্থা। আমরা নিচে ছিলাম, মাল নামাচ্ছিলাম, তখন উপর থেকে দেখতে বেশি বেশি করে ধোঁয়া বের হচ্ছে, চিল্লাচিল্লি হয়ে গেছে। গোডাউনে ঢুকার কোনো চান্স পাই না, তারপর ধোঁয়ার জন্য এখানে যাওয়া যাচ্ছে না। আমরা বাইরে থেকে অনেক চেষ্টা করছি ঢুকার, কিন্তু ঢুকতে পারতেছি না। কক্সবাজার ৪ আসনের শাহজাহান চৌধুরী ও আব্দুল্লাহর মনোনয়ন দ্বন্দ্বে বিভক্ত বিএনপি নেতা কর্মীরা, পরস্পর বিরোধী অবস্থানে দুপক্ষ। ন্যায্য মূল্য নিশ্চিত সহ ৩ দফা দাবিতে কক্সবাজারের লবণ চাষীদের বিক্ষোভ, সিন্ডিকেটের মাধ্যমে মূল্য কারসাজির অভিযোগ। মিল সিন্ডিকেট, এরপরে আবার বোর্ডের সিন্ডিকেট, এরপরে কৃষক পর্যায়ে আইসে আবার দালাল সিন্ডিকেট। ওরা নুন বেশি 120 টাকা, 70 টাকা ওরা খাইয়ে ফেলাই। 1 মণ লবণ বিক্রি 2 কেজি চলে খাওয়া যাচ্ছে না। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এবার বিস্তারিত সংবাদ জানাবো। চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে বহুতল ভবনের 4 তলায় অবস্থিত কম্বলের গুদাম। নগরীর কদমতলীতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট, তবে হতাহত হয়নি কেউ। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বেলা 1:30টার দিকে চট্টগ্রামের কদমতলী পোড়া মসজিদ এলাকায় চেয়ারম্যান মার্কেটের 4র্থ তলায় আগুন লাগে, যেটি আল হোসেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের কম্বলের গোদাম। শুরুতে তীব্রতা কম থাকলেও ধীরে ধীরে আগুন বাড়তে থাকে। স্থানীয়রা নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। জামাত স্টার্ট হয়েছে, তারপর আগুন ধরে গেছে। মসজিদের বাইরে দেখতেছি দেখি এই আগুনের অবস্থা। আমরা নিচে ছিলাম, মাল নামাচ্ছিলাম, তখন উপর থেকে দেখতে বেশি বেশি করে ধোঁয়া বের হচ্ছে, চিল্লাচিল্লি হয়ে গেছে। গোডাউনে ঢুকার কোনো চান্স পাই না, তারপর ধোঁয়ার জন্য এখানে যাওয়া যাচ্ছে না। আমরা বাইরে থেকে অনেক চেষ্টা করছি ঢুকার, কিন্তু ঢুকতে পারতেছি না। তারপরে ফায়ার সার্ভিস আসছে, উপর উঠছে আমাদের ছাদের থেকে, এখানে পানি মারছে। আমরা ধোঁয়ার কারণে আমরা নিজেরাই কোনো কি দিশকুল পাচ্ছি না। আগুনের লেলিহান শিখা ও প্রচণ্ড ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আশপাশের ভবনেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ভবনটিতে কম্বল ছাড়াও 2য় ও 3য় তলায় রয়েছে প্লাস্টিক জাতীয় পণ্য, অর্থাৎ দাহ্য পদার্থ। চারিদিকে ধোঁয়া বেরোচ্ছে, তখন এলাকাবাসী বুঝতে পারছে যে এখান থেকে আগুন লাগছে। এই সুবাদে সবাই ঝাঁপিয়ে পড়ছে। অনেক কিছু ঘটনা আছে, এখন কোন জায়গা থেকে লাগতেছে মানে এটা জানতে পারে না। যতক্ষণ ঢুকতে পারবে না ততক্ষণ না নিভাইতে পারবে না আগুনটা। পুরাটা রবার বল এখানে। ওটা তো বন্ধ ছিল তো এটা বলা যায় না কি এর থেকে কিভাবে লাগছে। আমরা তো যখন ধোয়া হয়েছে তখন দেখছি। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আমার যে 8টা ইউনিট, এই 8টা ইউনিট একটা সিঁড়ি দিয়ে এবং পার্শ্ববর্তী স্থান থেকে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছি। সর্বশেষ আমরা 4টে বাজে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। আলামিন, আগুন পুরোপুরি নির্বাপনে আর কত সময় লাগতে পারে? সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। মারফি, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে অনেক আগেই ঘোষণা হয়েছে, কিন্তু নির্বাপনে আরও কিছু সময় লাগবে, যেহেতু এটি একটি কম্বলের গোডাউন ছিল। কম্বলের আমরা যতটুকু জানতে পেরেছি যে একটি বড় চালান কিন্তু গতকাল রাতে অন্তত 2টি কাভার্ড ভ্যান করে এখানে এসেছে, সেই গোডাউনে রাখা হয়েছে। এবং সেই গোডাউন থেকে যে আগুনের সূত্রপাত, সেখানে কয়েক হাজার কম্বল থাকতে পারে। এবং কম্বলের ভেতরে যে তুলোগুলো থাকে, সেই তুলোগুলো কিন্তু খুব সহজেই আগুন অর্থাৎ পানি দেওয়ার পরও কিন্তু সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে না, সেটা থেমে থেমে জ্বলতে থাকে, যার কারণে হচ্ছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে একটু বেগ পেতে হয়েছে। তাছাড়া যেই জায়গাটিতে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু অগ্নি নির্বাপনের তেমন কোনো ব্যবস্থা কিন্তু সেই জায়গায় নাই, যার কারণে সে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আসলেও তাদের পর্যাপ্ত যে পানির উৎসের সেটা কিন্তু তারা পায়নি। এবং
এবং সেখানে যে আমরা দেখেছি যে ভেতরে যখন পানি দেয়া হচ্ছিল তখন তারা এক গাড়ি থেকে পানি দেওয়ার পর ফায়ার সার্ভিস তাদের গাড়িটি আবার পাঠিয়ে দিচ্ছে অন্য জায়গায় একটি পুকুর থেকে, সেখান থেকে পানি নিয়ে এসে আবার তারা পানির যোগান দিচ্ছে। তারপরে আশপাশের যে ভবনগুলো রয়েছে সেখান থেকে তারা, আমরা যতটুকু জানতে পেরেছি যে পানির সংযোগ দিয়ে সেই ভবনের যে রিজার্ভ ট্যাঙ্কগুলো থাকে পানির, সেখান থেকে তারা পানির সংযোগগুলো নিয়ে এখন আগুন নিয়ন্ত্রণে এনেছে, তবে পুরোপুরি এখনো নির্বাপন হয়নি। এখানে উৎসুক অনেককেই আমরা দেখছি। এটা ঠিক কয়টার দিকে আগুন লেগেছে, আপনারা কি শুনে এখানে এসেছিলেন? কয়টার দিকে? সম্ভবত 1টার দিকে লেগেছিল আর কি, তখন শুনে তারপর আসছি যে 1টা থেকে এখন পর্যন্ত আগুন মানে নিয়ন্ত্রণে চলতেছে, মানে বন্ধ হচ্ছে না আর কি। এখনো ফায়ার সার্ভিস মানে কাজ চালিয়ে যাচ্ছে আর কি। আপনারা কয়টার দিকে এসেছেন, কি দেখেছেন এখানে? তখন অনুমানিক 1:20 বাজে। আমি নাস্তা খেয়ে এদিকে যাচ্ছিলাম, তখন চোখ জ্বলতেছে, তারপরে দেখি যে ধোঁয়া বাড়িতেছে এদিকে। এরপরে ফায়ার সার্ভিস 999-এ ফোন দিয়েছি আমরা, তারপরে 99 অনেক আধা ঘন্টা পরে আসতে একটু দেরি করছে। এইভাবে আরো অনেক। এখানে যারা আশপাশের কোনো ধরনের ক্ষয়ক্ষতি কি কাউকে হতাহতের কোনো ঘটনা কি ছিল? কেউ কি আহত? এরকম কিছু হয় নাই, যা হয়েছে শুধু ফ্যাক্টরিতে হয়েছে, এখানে কম্বলের ফ্যাক্টরি ছিল। এটা একটি কম্বলের গোডাউন আমরা যতটুকু জানতে পেরেছি, এবং সেখানে বেশ কিছু কম্বল রয়েছে, যার কারণে কম্বলের যে আগুন সেটার কারণ হচ্ছে যে তুলোর আগুনটা খুব সহজে নেভানো যায় না, সেটা থেমে থেমে জ্বলতে থাকে, যার কারণে নিয়ন্ত্রণে বলা হলেও নির্বাপন এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতির কারণ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো জানাতে পারেনি, আগুনের সূত্রপাত সম্পর্কেও এখনো জানাতে পারেনি, এবং এই কারখানাটি ঠিক আসলে কার সেটাও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন রেস্কিউ টিমের সদস্যদেরকে দেখছি ভেতর থেকে বের হয়ে আসছেন। এই সকল যে সদস্যরা, সেই সদস্যরা কিন্তু আসলে মূলত অক্সিজেন মাস্ক নিয়ে ভেতরে প্রবেশ করেছেন, এবং আমরা তাদের যতটুকু ফায়ার সার্ভিসের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী হচ্ছে এই যে যারা অক্সিজেন মাস্ক নিয়ে ভেতরে প্রবেশ করেছে তারাই ভেতরে যে এই যে পানির যে সংযোগগুলো, যে লাইনগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রবেশ করেছে, এবং ভেতরে পরিপূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণের এবং নির্বাপনের জন্য সেই কাজটি এখন চলমান রয়েছে, তবে এখনো পুরোপুরিভাবে নির্বাপন হয়নি। মারফি। আলামিন, আপনাকে ধন্যবাদ। বিএনপির 2 নেতার দ্বন্দ্ব কোন্দলে উত্তপ্ত কক্সবাজার 4 সংসদীয় এলাকা। টেকনাফ উখিয়ায় দলটির নেতাকর্মীরাও 2 গ্রুপে বিভক্ত। এই আসনে শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণার পর থেকে পাল্টা কর্মসূচি পালন করছে মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আব্দুল্লাহর কর্মী সমর্থকরা। দুপক্ষই পরস্পর বিরোধী অবস্থানে। দলীয় প্রার্থী ঘোষণার পর একযোগে মাঠে নামার কথা বিএনপি নেতাকর্মীদের, কিন্তু উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার 4 আসনের চিত্র ভিন্ন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহর মধ্যে এমনিতেই দীর্ঘদিনের বিরোধ। সাবেক হুইপ শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণার পর দ্বন্দ্ব কোন্দল আরও চরমে। দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত টেকনাফের রাজপথ। অবৈধ নমিশন এটা প্রত্যাহার করে বললে তারেক রহমান খালেদার আরো আহ্বান জানায়। এখানে 47 বছর ধরে একটি পরিবার এখানে ত্রাস সৃষ্টি করে আছে। সিনিয়র নেতারা আছেন, ভারপ্রাপ্ত তারেক রহমান স্যারকে অনুরোধ করব আমরা উখিয়া টেকনাফবাসী যে ত্যাগীদের মূল্যায়ন করে। দলের সাধারণ নেতাকর্মীরাও 2 গ্রুপে বিভক্ত। উখিয়ার চেয়ে টেকনাফে প্রায় 50,000 ভোট বেশি। মনোনয়ন বঞ্চিত কোষাধ্যক্ষ আব্দুল্লাহর বাড়িও সেখানে। বিরোধ না মিটলে ভোটে প্রভাব পড়বে বলে শঙ্কা নেতাদের। টেকনাফবাসীর যে ছাওয়া নমিনেশনটা এবার টেকনাফে দেওয়া হোক, একটি শুধু কারণ উখিয়া উপজেলার সাথে টেকনাফ উপজেলায় 50,000 ভোট বেশি। দীর্ঘদিন একটা গ্রুপিং বলতে প্রায় 1 যুগের মতো। 1 যুগের এই গ্রুপিং আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন। সমস্যা মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে এটা আপনারা বসলে অবশ্যই আপনারা 5 মিনিট যদি এক টেবিলে বসেন তাহলে এটা নিরসন হয়ে যাবে। ভোটের আগে দ্বন্দ্ব নিরসনের চেষ্টায় আছেন দলের একটি অংশ। উখিয়া টেকনাফ থেকে নমিশন দেওয়ার জন্য আমরা উখিয়া টেকনাফবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ উচ্ছ্বাসিত। দলীয় লোক উনি অনেক কষ্ট করছিল, তো শাহজাহান চৌধুরী নিজেই বলছি যে মানে একটু ঠান্ডা হলে আমি ওনার সাথে আলাপ করে, বাসায় গিয়ে আলাপ করে একটা সমাধান আনব। মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আব্দুল্লাহ এই বিষয়ে কথা না বললেও সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন বিএনপির প্রার্থী। এখানে তো অন্য কোনো বিরোধ নাই, এগুলি তো পলিটিক্যাল বিরোধ। এটা এই দেখছেন, এই আবার মিটমাট হয়ে আমরা কাজ করতেছি একসাথে দলের জন্য। যে কূপটা এখানে আছে এই কূপটা শীঘ্রই নিরসন হয়ে যাবে, এটা আমরা পদক্ষেপ নেব। জোবায়েদ ইবনে শাহাদাত,
যমুনা নিউজ। 3 দফা দাবিতে কাফনের কাপড় পরে কক্সবাজারের কুতুবদিয়ায় বিক্ষোভ করেছেন লবণ চাষিরা। লবণের ন্যায্য মূল্য নিশ্চিত, আমদানি বন্ধ এবং মিল মালিক, দালাল ও ট্রলার সিন্ডিকেট বন্ধে দাবি জানান তারা। দেশীয় লবণ শিল্প ধ্বংসের প্রতিবাদ জানান সড়কে লবণ ফেলে। সোমবার দুপুরে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার লেমশিকালী চৌমোহনী চত্বরে জড়ো হন লবণ চাষিরা। কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। মিল সিন্ডিকেট, এরপরে আবার বোর্ডের সিন্ডিকেট, এরপরে কৃষক পর্যায়ে আসে আবার দালাল সিন্ডিকেট। আর ওরা নুন বেচা 120 টাকা, 70 টাকা ওরা খাইয়ে বেলায়। 1 মন লবণ বিক্রি 2 কেজি চলে খাওয়া যাচ্ছে না। চাষিদের দাবি 3 সিন্ডিকেটের কাছে জিম্মি লবণ ব্যবসা। মিল মালিক, ট্রলার মালিক ও দালাল সিন্ডিকেটের কারসাজির কারণে মিলছে না ন্যায্য মূল্য। সরকারিভাবে দাম নির্ধারণের দাবি জানান চাষিরা। মাথার গাম ফাইয়ে ফেলে আমরা যে কষ্টটা করি, এই কষ্টের মূল্য তো আমরা পাই নাই। আমরা ছেলে মেয়েদেরকে কোনো লেখাপড়ার খরচ ভাত যোগাইতে পারছি না, ডাল ভাত খাইয়ে বাঁচতে পারছি না। বারো নুন খাই মানুষ ক্যান্সার ক্যান্সার হয়ে যাবে। এখন আর বাংলাদেশের নুন, আর বাংলাদেশের নুন আর ভাই বুড়ি যাবে যা তুই ভাড়া দিবি তুই। চলতি মৌসুমে ভালো উৎপাদনের পরও ব্যাপক দরপতনে হতাশ চাষিরা। তাদের দাবি প্রতিমন লবণ বিক্রি হচ্ছে 120 টাকায়, অর্থাৎ কেজি মাত্র 3 টাকা। বিদেশ থেকে লবণ আমদানির কারণে দেশীয় শিল্প ধ্বংস হচ্ছে বলে অভিযোগ তাদের। আমাদের দেশীয় শিল্প যদি নষ্ট করে ফেলে পরবর্তী এই খেসারত আমরা বাংলাদেশের মানুষকে পেতে হবে। লবণ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদের অবশ্যই লবণের ন্যায্য মূল্যে পেতে হবে। ইন্ডাস্ট্রিয়াল লবণ নামে আমদানি করা বন্ধ করেন, আমাদেরকে বাঁচান, লবণ চাষীদেরকে বাঁচান। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ। শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে কোটা বিরোধী ঐক্যজোট তথা সাধারণ শিক্ষার্থীরা। ফলে দিনভর বন্ধ প্রশাসনিক কার্যক্রম। নিয়োগে বৈষম্য সহ 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে মূল গেইটে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত ছাত্র জনতা। নিয়োগে বৈষম্য দূর করা সহ 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। একই সাথে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেন। এই আন্দোলন একক কোন জাতি সম্প্রদায়ের পক্ষে নয়, আবার একক কোন জাতি সম্প্রদায়ের বিপক্ষেও নয়। 7% কোঠা এবং 93% মেধার আলোকেই আমাদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক করতে হবে। পরিষদে তালা মেরে দেয়ায় বন্ধ প্রশাসনিক সব কার্যক্রম। কোটা বিরোধী ঐক্যজোট নেতাকর্মীদের সাথে এই আন্দোলনে যোগ দেন রাঙ্গামাটির সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যেখানে আমার রাষ্ট্র, আমার সিস্টেম আমাকে পিছিয়ে রাখছে, আমাকে আমার ন্যায্য অধিকার দিচ্ছে না, ওই জায়গা থেকে অবশ্যই আমাকে আমার ন্যায্য অধিকারের জন্য লড়াই করে যেতে হবে। পরবর্তীতে যদি আমরা আমাদের পক্ষ থেকে কোনো মেসেজ না পাই, পরে আমরা এর থেকেও কঠোর কর্মসূচির দিকে আমরা যাব। এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার রাঙ্গামাটিতে 8 ঘন্টা হরতাল পালন করে আন্দোলনকারীরা। দাবি পূরণে 2 দিনের আলটিমেটাম দিয়েছিলেন তারা। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। স্বাগত, আবারও দেখছেন আজকে চট্টগ্রাম। বাজারে এসেছে দেশের প্রথম এফসিআর সিমেন্ট ডায়মন্ড এক্সট্রা পাওয়ার। বন্দরনগরী চট্টগ্রামের এক হোটেলে জমকাল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ব্র্যান্ডের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এ সময় উৎপাদন প্রক্রিয়া, মান ও বিপণন সহ নতুন পণ্যের নানা দিক তুলে ধরেন চুয়েটের প্রকৌশলীরা। জানান এই নির্মাণে সময় ও শ্রম বাঁচাবে এবং স্থাপনার দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করবে এই সিমেন্ট। অনুষ্ঠানে ডায়মন্ড সিমেন্টের ডিএমডি হাকিম আলী, পরিচালক আব্দুল্লাহ আল ফারহাদ ও আব্দুল্লাহ আল মামুন এবং চুয়েট ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী সহ অনেকে উপস্থিত ছিলেন। শক্তিশালী একটা ব্র্যান্ড তৈরি করতেছি, যেটার কারণে আমরা যে নির্মাণ করবে বিল্ডিং, এটা একটা শক্তিশালী একটা ভূমিকা লাগবে। চট্টগ্রামে এখনো প্রার্থী না দেয়া 6টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারা ব্যাপক প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত। নেতাকর্মীদের নিয়ে পূর্ব বাকলিয়া ওয়ার্ডের বলিরহাটে 31 দফার পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন চট্টগ্রাম 9 আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম।
পরে পথসভায় এলাকার উন্নয়ন, জনকল্যাণ সহ বিভিন্ন নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে শেষ হয়েছে ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বিভাগীয় পর্ব। হিফজুল হফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এই প্রতিযোগিতায় ৫টি গ্রুপে ২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এই অঞ্চলে কোরআন শিক্ষার প্রসারে এই ধরনের প্রতিযোগিতার সহায়তা হবে বলে মন্তব্য করেন অতিথিরা। প্রতি গ্রুপে ৩৫ জন করে বিজয়ী জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি বাইতুল মোকাররমের ইমাম, আল মানাহিল ফাউন্ডেশনের সভাপতি সহ অনেকে উপস্থিত ছিলেন। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।